আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নীলা আপু, আমি কিন্তু জোর করে কথা বলানো একদম পছন্দ করি না, আর বলানো যদি লাগে তাহলে তখন অন্য। মেঘলাকে উদ্দেশ্য করে নীলা আপু মেঘলাকে কবুল বলতে বলল, কিন্তু মেঘলা এখনো চুপ করে। মেঘলা বোন, আমার কবুল বলো প্লিজ। তুমি তো জানো না বললে এখন কিছু একটা করে বসবে, কিন্তু এখন কোনো গ্যাঞ্জাম করো না, এমনিতেই কিন্তু ওর মাথাটা অনেক গরম। মেঘলা নীলা আপুর একটা হাত শক্ত করে ধরে আছে, কারণ ও মাত্রই রাকিবের চোখের দিকে তাকিয়েছিল, আর সেখানে অত্যন্ত রাগ দেখতে পেয়েছে, যে রাগটা শুধুই মেঘলার উপরে। ও ভয়ে ভয়ে মেঘলা আপুর হাতটা আরো শক্ত করে ধরে আছে, আর ভয়ে কান্না করে দিচ্ছে। কিন্তু সেই কান্না সবার চোখ এড়ালেও রাকিবের চোখে ঠিকই পড়েছে, ওর চোখ এড়াতে পারেনি। মা কবুল বলো, তুমি এভাবে কাঁপছো কেন? বলো, ভয়ের কিছুই নেই, প্রথমে একটু এভাবে লাগবেই, পরে ঠিক হয়ে যাবে। মেঘলা আবার রাকিবের দিকে তাকাতেই ভয়ে কলিজা শুকিয়ে গেল, কারণ রাকিব এখনো সেইভাবেই চেয়ে আছে, কিছুক্ষণ আগে যেভাবে ছিল। এবার মেঘলা কবুল না বললে হয়তো ওকে সবার সামনেই মারবে। কবুল। বিয়ে সম্পূর্ণ হলো। ডক্টর নীলা বাসায় চলে যাচ্ছে, আর যাবার সময় রাকিবকে কানে কানে বলে গেল, যাই করিস না কেন এটা তোর ব্যাপার, কারণ এখন ও তোর বউ। কিন্তু আর কিছুই বলতে পারল না, তার আগেই রাকিব ওকে থামিয়ে দিল। রাকিব ডক্টর নীলা আর কাজীকে এগিয়ে দিতে গেল, আর আন্টি মেঘলাকে রুমে নিয়ে আসছে। মা, আজ থেকে কিন্তু তুমি রাকিব বাবার বউ, তাই তোমাকে বৌমা বলে ডাকবো। কি হলো, এভাবে কান্না করছো কেন? চোখের পানি মুছে দিতে দিতে। একদমই কান্না করবে না। আন্টি, আমার খুব ভয় করছে, আমার অনেক ভয় করছে। আন্টি, বিয়ে হলে তো ওইগুলো আর উনি তো আমাকে বিয়ের আগেই আমাকে আজকে কি ছেড়ে দিবে? আমার খুব ভয় করছে, খুব বলেই অঝরে কান্না করতে শুরু করে দিলাম। আরে মা, এভাবে কাঁদে না। এইদিকে চাও, একদম কাঁদে না। এরকমের কিছুই হবে না, আর যদিও হয় একটু ম্যানেজ করে নিও। এটুকু কষ্ট মেনে নেওয়া ছাড়া যে আর কোনো উপায় নেই। না আন্টি, আমি তাহলে মরেই যাব। আমার খুব ভয় করছে, তুমি প্লিজ একটু তাকে বলে দাও, আমি না হলে মরেই যাব। পাগলের মতো আচরণ করে আন্টি বুঝতে পারল যে মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছে। মা এরকমের কথা বলে না, আমি আন্টি হই রে। তুই চিন্তা করিস না, আল্লাহ যা কপালে লিখেছে তা হবে। একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। তুমি সারাদিনে কিচ্ছু খাও নাই, তাই তোমার শরীর বেশি খারাপ। যদি একটু কিছু খেয়ে নিতে তাহলে হয়তো একটু কষ্ট। কিন্তু আন্টি, আমার এখন একদমই খিদে নেই, আমার পেটে কিছু যাবে না। আন্টির কথায় মেঘলা অবাক হয়ে চেয়ে আছে। এভাবে কিছুক্ষণ কথা বলতে না বলতেই রাকিবের আসার শব্দ পেয়ে আন্টি নিচে চলে গেল। কিছুক্ষণ পরে রাকিব রুমে ঢুকলো। রাত 1টা বেজে গেছে। মেঘলা খাটের এক কোণায় বসে নীরবে কান্না করছে। যেই রাকিবের আসার শব্দ পেল, তার সাথে সাথে ভয়টাও বেড়ে গেল। ও মাথা তুলেও তাকাচ্ছে না, সেই সাহসটুকু ওর হচ্ছে না। ও ভাবছে এই বুঝি এসে ওর সাথে জোর করবে। রাকিব সামনে এগোচ্ছে, আর মেঘলা নিজেকে আরো শক্ত করে ধরে জোরেই কান্না করে দিল। প্লিজ আজকে আমাকে ছেড়ে দিন, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। রাকিব এসে মেঘলার পাশে বসলো। এভাবে কাঁপাকাঁপি করো না, আর এভাবে কান্না করবে না একদম। এই নাও, এখানে অনেকগুলো ড্রেস আছে, যেটা ভালো লাগে সেটা পরে আসো। বলে ওর হাতে একটা ব্যাগ দিল। মেঘলা ব্যাগটা না ধরে ও রাকিবের 2টা পা জড়িয়ে ধরল। আমাকে আজকে ছেড়ে দিন প্লিজ, আমার খুব খারাপ লাগছে। রাকিব ভালোই বুঝছে মেঘলা ভয়ে এসব আবোল তাবোল বলছে। ওকে, কিছু করব না যদি আমার সব কথা শোনো। আর হ্যাঁ, আর কখনো এভাবে পা ধরবে না, তোমার জায়গা আমার পায়ে নয়, বুকে। বলেই মেঘলাকে টেনে উঠালো। আজকে পা ধরেছো কিছু বললাম না, কারণ প্রথম রাতে সালাম হিসেবে গ্রহণ করলাম। মানে মানে কিছু না, এখন কোনো কথা না, যাও ফ্রেশ হও।
মেঘলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা হালকা নীল কালারের থ্রি পিস পরে আসলো। ও ধীরে ধীরে পা বাড়িয়ে বের হলো, কিন্তু রুমে ও কাউকে দেখতে পেল না। ও গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে কিছু একটা ভাবছে, হঠাৎ পিছনে রাকিবকে দাঁড়ানো দেখলো। রাকিব মেঘলার দিকে আগাচ্ছে আর মেঘলার চোখ দুটো বন্ধ করছে ভয়ে ভয়ে। হঠাৎ কারো হাতের স্পর্শ পেল ওর মাথায়। এইভাবে চুলগুলো অগোছালো কেন? মাথায় চিরুনি দাও না নাকি? চুল এলোমেলো একদম আমার কাছে ভালো লাগে না, তাই সব সময় চুল ঠিক করে রাখবে। আর হ্যাঁ, বেশি সাজগোজ আমার একদম পছন্দ না, এগুলো আমি পছন্দ করি না, তাই কখনো সাজবে না, একান্ত জরুরি ছাড়া। শুধু মাথায় চিরুনি দেবে, একটু ক্রিম আর 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 চোখে একটু কাজল। ওকে, এর চেয়ে বেশি দরকার নেই, তাতেই মেয়েদের সুন্দর লাগে। এর বাইরে কিছুই দরকার নেই। আর তুমি তো এমনিতে হুর পড়ি। হ্যাঁ, যদি কখনো লাগে সেটা তোমার ব্যাপার, তবে যাতে না হয় সেটাই ভালো। আরে এই লোকটা এসব কি বলছে? পাগল টাগল হলো নাকি? মনে মনে এত কি ভাবা হচ্ছে? যা বলার শব্দ করে বলো। কথা বলতে বলতে মেঘলার চুলগুলো চিরুনি দিয়ে ঠিক করে দিল। এই লোকটা কিভাবে বুঝলো যে আমি মনে মনে বকছি? আমি এভাবেই সব বুঝি। যাকে ভালোবাসি তার মনের কথাগুলো ভালোভাবে পড়ে নিই। আর তোমাকে তো অনেক আগে থেকেই। বলেই মেঘলাকে ওর নিচের দিকে ফিরিয়ে নিল। মেঘলা তো ভয় চোখ আবারও বন্ধ করে নিয়েছে। আর ভাবছে এই লোকটা আবারও মনের কথা বুঝলো কিভাবে। পরক্ষণেই মেঘলার বাবা মায়ের কথা মনে পড়তেই ওর চোখে পানি চলে আসলো। জানি না এই লোকটা বাবা মায়ের সাথে কি করবে। সব ডিটেলস নাকি নিয়ে এসছে। যদি আমাদের বাড়িতে সত্যি সত্যিই চলে যায় তাহলে তো না না, এটা হতে পারে না। ইস, কেন যে ওই দিন আম্মুর কাছে ফোন দিতে গেলাম, কথাও বলতে পারলাম না। আর আম্মু আমি ফোন দিয়েছিলাম ভেবেই হয়তো পুলিশের কাছে নাম্বারটা দিয়েছে। শুধু শুধু আজকে আমার জন্য আমার ফ্যামিলিকেও জড়িয়ে ফেললাম। এই লোকটা তো আমাকেই ছাড়লো না, তাহলে আমার ফ্যামিলিকে কি ছাড়বে? না জানি না কাল আবার কি করে। যদি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে যায়, না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমার তো একটা ছোট বোনও আছে, ওর যদি কোনো ক্ষতি করে ফেলেও? এমনিতেই তো ভালো না, এর বন্ধুগুলোও তো এর চেয়েও খারাপ। তার উপরে এখন এই লোকটা বিয়ে করলো জোর করে, জানি না কি উদ্দেশ্য। আল্লাহ, তুমি আমাকে যা ইচ্ছে করো, কিন্তু আমার ফ্যামিলিকে বাঁচাও। এগুলো ভাবতে ভাবতেই অঝরে কেঁদে চলেছে। এই এই, এভাবে কাঁদছো কেন? থামো বলছি। চুপ, একদম চুপ। মেঘলার দুই ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে। বলেছি না এভাবে কাঁদবে না। মেঘলা রাকিবের থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো। আপনি তো এখন আমাকে অনেক অত্যাচার করবেন আমি জানি, কিন্তু আমার একটা কথা রাখবেন। আপনি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করেন না। এতদিন তো মরে গিয়েও বেঁচেছিলাম, কিন্তু আমার ফ্যামিলির যদি কিছু হয়ে যায় তাহলে আমি সত্যিই মরে যাব। তোমাকে মরতে দিলে তো মরবে। বলেই মেঘলার কাছে গিয়ে ওকে দুই হাত দিয়ে বুকের মাঝে এনে বাহু ডোরে আবদ্ধ করলো। তুমি আমার, আজ থেকে শুধুই আমার। ও সরি, আজ থেকে না, আরো আগে থেকেই তুমি আমার হয়ে গিয়েছিলে, কিন্তু সেটা হয়তো তুমি বুঝতে পারোনি। আর তোমার ফ্যামিলির কথা যদি বলো, তাহলে এটাই বলবো যে আমি কোনো নির্দোষ মানুষকে কষ্ট দিই না। আর বাকি রইল আজকে রাতের কথা। যে সব সময় আমার, তাকে আমার করার জন্য রাতের প্রয়োজন নেই। ওকে, বুঝলে আমার ভীতু বউ? মানে আমি কিছু বুঝিনি। আরে বুঝবে কেমনে, তুমি তো এখনো অনেক ছোট, মাত্র 16 বছর বয়স। বুঝতে হলে আর একটু বড় হতে হবে। আর এভাবে কাঁপাকাঁপি করবে না, তাহলে আমার কারেন্ট লাগে তোমার কাছে আসলে। মেঘলা চুপ করে আছে, কোনো কথাই বলছে না। আমাকে আমাকে ছাড়ুন। ছাড়বো? আগে দেখি। ইস, কপালটা অনেক ফুলে গেছে, একটু আদর করে দিই তো। বলেই কপালে আদরের পরশ এঁকে দিল। মেঘলা চুপ করে সেগুলো অনুভব করছিল। মেঘলাকে কোলে তুলে নিল, হঠাৎ করে এনে খাটের উপরে রাখলো। মেঘলা তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। এভাবে বারবার চোখ বন্ধ করে রাখো কেন? খোলো বলছি। রাকিব একটু রাগী ভাব নিয়ে বলল। আপনি আমার থেকে দূরে যান, নয়তো খুলবো না। আমার ভয় করে আপনি কাছে থাকলে। ওকে, আমি যাব না, কারণ এটা আমার ঘর আর তোমার তো এখানেই থাকতে হবে, কারণ তুমি আমার বউ। ওকে, তাই অযৌক্তিক কোনো কথা বলবে না। আর আমাকে দেখে এত ভয়ের কিছুই নেই, আমি খেয়ে ফেলবো না। ওকে?
মেঘলার খুব মাথা ঘুরছে, চারদিকে সব ধোঁয়াশা হয়ে আসছে। ও সারা দিনে না খাওয়া, তাতে পেটের ছোট বেবিটারও হয়তো খুব কষ্ট হচ্ছে। ও বারবার পেটে হাত দিচ্ছে আর কান্না করার মতো অবস্থা হয়ে আসছে। ও রাকিবের দিকে একবার চেয়ে থেকে বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি। আর কিছুই বলতে পারল না। তার আগেই মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। রাকিব গিয়ে মেঘলাকে ধরলো, ধরে এক ধাক্কায় বুকের ভিতর নিয়ে আসলো। এইভাবে না খেয়ে থাকলে তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে, তাই আর কখনো এভাবে না খেয়ে থাকবে না। এটা আমি শুধু তোমার জন্য বলছি না, আমার আর তোমার বেবির জন্য বলছি। আর যাই হোক, বেবির যেন কোনো কিছু না হয়। দোষ আমার, কিন্তু আমার বাচ্চা নয়। কে শোনে কথা? মেঘলা তো রাকিবের বুকেই জ্ঞান হারিয়েছে। রাকিব যা বলছে সেটা মেঘলা শুনতেই পায়নি। রাকিব মেঘলাকে বিছানায় শুইয়ে দিল, তারপরেও নিচে চলে আসলো। এসে দেখে আন্টি মাথায় হাত দিয়ে টেবিলে বসে আছে। আন্টি, তুমি এখনো ঘুমাতে যাওনি? এখানে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? মাথা জাগিয়ে দেখলো সামনে রাকিব, তাই এই কথাগুলো বলতেছে। কি আর হবে, বাবা কিছুতেই ঘুম আসতেছে না, তাই আর কি। ঘুম আসছে না কেন? কি হয়েছে? আর এভাবে বসে তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব চিন্তিত তুমি। কিভাবে যে বলি বাবা, ভেবে পাচ্ছি না। এসব কথা বলা যায় না। আরে তুমি বলো তো, এভাবে কি হয়েছে? বাবা, আমি যখন মেয়েটাকে রুমে নিয়ে গিয়েছিলাম তখন পাগলের মতো কান্না করছে। ও খুব ভয় পেয়ে আছে বাবা। বারবার বলছে, আন্টি আমার খুব ভয় করছে। ও আমাকে বলেছে যে তুমি যদি ওর কাছে যাও তাহলে ও হয়তো মরে যাবে। ওর শরীর নাকি আজকে একটুও ভালো নেই। ও, তাহলে আন্টি আমি আজকে অন্য রুমেই থাকি, আপনি ওর কাছে যান, তাহলে তো ভয় কমবে। কিন্তু বাবা, এটা কেমন করে হয়? ও তোমার বউ, আর আজকে তোমাদের বিয়ে হয়েছে। কিভাবে আমি আর আজকে প্রথম রাত? না আন্টি, আপনি ভুল ভাবছেন। আজকে বিয়ে হয়নি, আরও আগে আমি ওকে বিয়ে করেছি। মানে মানে কি বাবা, এটা তুমি কি বলছো? হ্যাঁ আন্টি, আমি ঠিকই বলছি। ওকে আমি আরও আগেই বিয়ে করেছি, যেদিন আমি জেনেছিলাম যে ও মা হতে চলেছে। আন্টি, তখন আমি জানতাম না যে ও নির্দোষ, কিন্তু তারপরেও বিয়েটা করেছি। কারণ আমি কখনোই চাই না যে আমার জন্য পৃথিবীতে আসা কোনো প্রাণ কষ্ট পাক। যাই করুক ও করেছে, কিন্তু ওর পেটে থাকা বাচ্চা নয়, কারণ ওর পেটের বাচ্চা আমার। সেটা আমার ভুলেই হয়েছে, ওর একার নয়। শাস্তি ও পাবে, কিন্তু আমার বাচ্চা কেন পাবে সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই ডক্টর নীলা আপু আর আমি একটা প্ল্যান বানালাম। তোমার মনে আছে যে তোমাকে আমি বলে গিয়েছিলাম যে ও যেন একটা কাগজে সই করে দেয়? আন্টি, ওই কাগজটা বাচ্চা নষ্ট করার নয়, আমাদের বিয়ের কাগজ ছিল ওটা। আমি জানতাম ও বিয়ে করতে কিছুতেই রাজি হবে না, তাই ওকে অনেক ভয় দেখিয়েই সইটা করাতে হয়েছে। সেটা হয়তো ও জানে না, ও বুঝতেও পারেনি, কিন্তু আমি তো জানি, কারণ আমি বুদ্ধি খাটিয়েই করেছি। আমি ওকে জানতে দিইনি, কারণ তাহলে ও কিছুতেই রাজি হতো না। কিন্তু আমি এখন জেনে গেছি যে ও নির্দোষ, ওর কোনো অপরাধ নেই। ও সেই মেঘলা নয়, ও হলো আমার মেঘলা। হয়তো জানতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি জেনেই নিয়েছি। যারা আমার সাথে এই বেইমানিটা করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। ওদের জন্য আজকে একটা নিষ্পাপ মেয়ে এতটা কষ্ট পেয়েছে, এতটা অত্যাচার করেছি ওর উপরে। ও অনেকবার বলেছে, কিন্তু আমি গ্রাহ্য করিনি। ও সত্যি একটা ভালো মেয়ে আন্টি, আমার মতো খারাপ ছেলের জন্য ওকে মানায় না। কিন্তু কি করব, আমার অংশ যে এখন ওর মধ্যে। বাবা, তুমি কি বলছো? এসব তুমি জানতে যে ও নির্দোষ? আন্টি, জানতাম না, জেনেছি। ফ্ল্যাশব্যাক। কালকে যখন মেঘলাকে থ্রেড দিয়ে বাসা থেকে ওর ফ্যামিলির খোঁজ খবর নিতে গেলাম, তখন সবার প্রথমে আমি ওর কলেজে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে সব জানতে পারি যে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর ওর নামে অনার্স ফার্স্ট ইয়ারে একজন আছে মেঘলা নামে, আর সেটাই হলো ওই সবুজের গার্লফ্রেন্ড ছিল। তারপরে আমি মেঘলার বাসার ঠিকানা জিজ্ঞেস করব, এর ভেতরেই আমার ফোনে ফোন আসে পুলিশ স্টেশন থেকে। আমি ওইখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে যাই। সেখানে গিয়ে জানতে পারি যে মেঘলার আব্বু আম্মু তারা এসে নাকি আমার ফোন নাম্বার দিয়ে গেছে ওইখানে। তাদের নাকি সন্দেহ হয়েছে এই নাম্বার থেকে হয়তো তার মেয়েই ফোন দিয়েছিল, কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি। তাই শিওর হতে আমাকে ফোন দিয়েছে যে এটা কার নাম্বার। কিন্তু আমাকে দেখে পুলিশ অফিসার অবাক। সে আমাকে বলল, আরে আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, আমাকে ফোন দিয়ে আনা হয়েছে, সম্ভবত আপনিই ফোন দিয়েছিলেন। হ্যাঁ আমি তো ফোন দিয়েছিলাম, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। এইভাবে আমাদের সব কথা হয়। আমি ওখানে বলে আসি যে ওই মেয়ের বাবাকে চিনি, একটা দরকারে ফোন দিয়েছিলাম, কিন্তু বেশি রাত ছিল তখন, তাই আর কথা বলিনি। কারণ
ওই মেয়েরা আব্বু ফোন ধরেনি, তার আম্মু ধরেছিল, এই নানান কারণে। কিন্তু তার মেয়ের কি হয়েছে? প্রথমে এই নাম্বারটা তার না, তার স্ত্রীর, তাই হয়তো ওনাকে আপনি পাননি। এই নিন, এইটা ওনার নাম্বার, আর এখানে ঠিকানাও আছে। আপনার তার কাছে যোগাযোগ করতে সমস্যা হবে না। থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। আমারও খুব প্রয়োজন ছিল ঠিকানাটা। আমি চিনি, বাট বাসাটা কোথায় জানি না, তাই আর কি এত সমস্যা হয়েছে। আচ্ছা, তার মেয়ের কি হয়েছে কিছু তো বললেন না। কি আর বলবো, তার বড় মেয়েকে এই 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি কেউ। কলেজ থেকে আসার পর থেকেই নাকি নিখোঁজ। প্রথমে মনে হয়েছিল হয়তো পালিয়ে গেছে কারোর সাথে, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না। মেয়েটার নামে অনেক খোঁজ খবর নিয়ে কলেজ থেকে শুরু করে সবার একটাই কথা, মেয়েটা নাকি অনেক ভালো ছিল, এমনকি কোনো ফোনই ইউজ করতো না। তাই এখানে সম্পর্ক করার কোনো চান্স দেখতে পাচ্ছি না। বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়েছি সবাই, একটাই কথা যে ওকে কিডন্যাপ করেছে। ও কোনো রিলেশন করতো না। এখন যে কি করব ভেবেই পাচ্ছি না। যদি সত্যি কেউ কিডন্যাপ করে, তাহলে এই 3 মাসে কি এখনো ঠিক আছে? হয়তো মেরে ফেলেছে, নয়তো ইউজ করেছে। নো, নেভার, এসব হতে পারে না। রাকিব কণ্ঠটা একটু জোর করে বলে। কি হতে পারে না কি বলতেছেন আপনি? বুঝতে পারলাম না। না মানে আসলে যে ভালো, মানে যে মেয়েটা এত ভালো, তার সাথে এত খারাপ কিছু হতে পারে না। পারে, হতে পারে। আজকাল ভালোর সাথেও খারাপই বেশি। আন্টি, এভাবে আরও অনেক কথা হয়। তারপর আমি ওখান থেকে চলে আসি। আমার মাথায় তখন কিছুই কাজ করছিল না, যে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই তখন নীলার আপুর কাছে ফোন দিই, আর সে আমাকে একটা প্ল্যান বলে যে আমি যেন বাসায় এসে মেঘলার সাথে খারাপ ব্যবহার করি আর ওকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করাই। আমি তখন বলেছিলাম যে আমাদের তো বিয়ে হয়েছে অলরেডি। তখন আপু বলে, এটা ওকে না জানিয়ে করেছিস, আর এখন ওকে দেখানোর জন্য করা লাগবো, কারণ তুই এখন চাইস যে ওকে ওর ফ্যামিলির কাছে পৌঁছে দিবি, আর তোর বাচ্চা সহ তুই মেঘলাকেও চাস সারা জীবনের জন্য। আর এটার জন্য তো তোকে আগে দেখানো লাগবো যে তুই ওর স্বামী, আর ও চাইলেও ওর বাচ্চা নষ্ট করতে পারবে না, কারণ ও ভাবছে যে ওর বাচ্চার একটা পরিচয় আছে, আর সেটা হলে তুই ওকে কষ্ট দিয়েছিস, কিন্তু ওর বাচ্চাকে ও কষ্ট দিবে না। আন্টি, এভাবে অনেক ভেবে চিন্তে বিয়েটা আবার করেছি, কিন্তু আন্টি তুমি তো জানো ওকে না মারলে ও কখনোই রাজি হতো না, ও একটু ভয়েও পেত না, তাই ওকে বাধ্য হয়ে মেরেছি। আন্টি বিশ্বাস করো, আমি এখন মেঘলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ইচ্ছা করে ওকে সারাটা জীবন ভরে এই বুকের মাঝে লুকিয়ে রাখি, কিন্তু কি করব, আমার সুখ এখন আর দেখা যাবে না। ওর সুখের জন্য ওর আব্বু আম্মুর কাছে দিয়ে আসাই লাগবে। শোনো বাবা, একটা কথা বলি, তুমি ওকে কি রকমের মেয়ে ভেবেছো আমি জানি না, কিন্তু আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি। ও অনেক সরল একটা মেয়ে। ও তোকে একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। এখন যাও বাবা, রুমে যাও, ওর খেয়াল রাখো, আর ও যেন তোমাকে ভয় না পায় সেই রকমের আচরণ করো। আন্টি না, রুমে পরে যাব, ওর জন্য খাবার নিতে এসেছি, আগে খাবার নিয়ে আসি। আচ্ছা বাবা, যাও, আমিও যাই ঘুমাতে, অনেকদিন পরে একটু নিশ্চিন্তে ঘুমাবো। বর্তমান রাকিব রান্নাঘর থেকে মেঘলার জন্য খাবার নিয়ে রুমে আসে, কিন্তু মেঘলাকে দেখতে পাচ্ছে না। ও ব্যালকনিতে গেল, সেখানেও পেল না। মেঘলা তো অচেতন অবস্থায় ছিল, তাহলে জ্ঞান ফিরেছে, কিন্তু গেলটা কোথায়? রাকিব তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিল, কিন্তু খুলল না। ও বুঝলো যে মেঘলা ওয়াশরুমেই আছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল এখনো বের হচ্ছে না। তাই ও আবারও দরজা ধাক্কা দিল, কিন্তু খুলছে না। শেষমেশ বাধ্য হয়ে দরজার লক ভেঙে ফেলতে যাবে, কিন্তু সাথে সাথে মেঘলা বের হয়ে আসছে। এতক্ষণ দরজা খুলছিলে না কেন? আসলে আমি ওই ভয়ে মেঘলার কান্না চলে আসলো। ও ভাবছে যে এখন ওকে আবার কিনা কি করে। ইস, কি করলাম, আবার ওকে ভয় দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মেঘলা ধীরে ধীরে ভয়ে ভয়ে এসে খাটের পাশে বসলো, আর বারবার রাকিবের দিকে তাকাচ্ছে। এখানে আসো, এসে এই খাবারটা খাও। সারাদিন তো না খেয়েই ছিলে, এইভাবে না খেয়ে থাকবে না একদম। শরীর তো খারাপ করবেই, তোমার বেবিরও ক্ষতি হবে। সো তাড়াতাড়ি এসো, খাবারটা শেষ করো। মেঘলাও কোনো কথা না বলেই খেতে শুরু করে দিল, কারণ ওর অনেক খিদে পেয়েছিল। রাকিব অপলকভাবে মেঘলার দিকে চেয়েছিল, কিন্তু মেঘলা সেটা খেয়াল করেনি, আরও ইচ্ছে করেও তাকায়নি, কারণ রাকিবকে দেখলেই ওর ভয় করে।
খাবার যখন শেষ প্রায় তখন হঠাৎ ওর রাকিবের দিকে চোখ পড়ল। দেখলো যে রাকিব ওর দিকে অপলকভাবে চেয়ে আছে। ও একটু ইতস্তত বোধ করলো। তাই দেখে রাকিব উঠে ড্রেসিং টেবিলের দিকে পা বাড়ালো, কিন্তু মেঘলার কথায় ও স্তব্ধ হয়ে গেল। আপনি কি খেয়েছেন? রাকিব সামনে আর পা না বাড়িয়ে মেঘলার দিকে ফেরে। তোমার কি মনে হয় আমি খেয়েছি নাকি খাইনি? আমি জানবো কি করে? আমি এমনিতেই জিজ্ঞেস করলাম যে খেয়েছেন কিনা। এমনিতেই না, আমি তোমার দিকে চেয়েছিলাম তাই ভাবছিলে। তো যখন ভাবছিলে, এখন যদি বলি আমি যে খাইনি তাহলে কি খাইয়ে দিবে? মানে আমি ওইরকম বলতে, যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে নিতে পারেন। সাথে সাথে রাকিব এসে মেঘলার পাশে বসে পড়ে। ওকে দাও, আমি খাবো তোমার হাতে। খাবো যদি পারো তাহলে দাও, নয়তো এখন হাত দিয়ে খেতে পারবো না। এখানে খাবার তো নেই, শেষ হয়ে গেছে। মাত্র 2-1 লোকমা আছে। তাতে আমার হবে 2 নয়, তোমার দেওয়া 1 লোকমায় আমার পেট ভরে যাবে। মেঘলা রাকিবের কথায় অবাক হয়ে চেয়ে আছে। ও আর কিছু না ভেবে রাকিবের দিকে 1 লোকমা তুলে দিল, কিন্তু মেঘলার হাত কাঁপছে আর রাকিব সেটা চোখ বন্ধ করে খেয়ে নিল। মেঘলা আর 1 লোকমা দিল, রাকিব সেটাও খেলো।